ঠিক আছে, ভেরি গুড। সবাই জয়েন করে ফেলো, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। আহ, আমাদের কোর্স নিয়ে তোমাদের কার কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও তো। আমাদের কোর্স নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? ভেরি গুড, সবাই জয়েন করে ফেলো, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। মানে আমাদের কোর্সে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা, যে কোনো ধরনের প্রবলেম মনে হলে বলতে পারো, সমস্যা নেই। আমি চাই আমার কোর্স করার পরে আমার স্টুডেন্টরা এটা ফিল করবে যে একাডেমিক বাংলার জন্য অনলাইনে এটা বেস্ট কোর্স। মানে এই কোর্সের উপরে আর কিছু হবে না, এখানে কোনো ইস্যু নাই, এই কোর্সে কোনো প্রবলেম নাই, এই কোর্সে মানে যা চাইবে তাই পাবা। তোমরা আসলে সব পাচ্ছ কিনা, মানে কোনো প্রবলেম আছে কিনা, আমি কিন্তু সব তোমাদের জন্য করে রাখছি। 24 ঘন্টা ডিসকাশন গ্রুপে সলভ, জুম সলভ ক্লাস, রেগুলার লাইভ ক্লাস, 2 রকমের পিডিএফ, লেকচার শিট পিডিএফ, আবার দেখো তোমাদের জন্য ওই যে হাই ভোল্টেজ পিডিএফ যেটা, ওগুলো কিন্তু প্রত্যেকটা টপিকে দেওয়া হচ্ছে। নিয়মিত এক্সাম, কোনো কিছুর কিন্তু কোনো কমতি নাই। তারপরেও কোনো প্রবলেম আছে কিনা আমি সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে চাই। আমি চাই কোনো প্রবলেম না থাক। হয়তো আমার চোখে প্রবলেম পড়তেছে না, তোমাদের কাছে সেটা প্রবলেম হইতে পারে যে ভাই এইটা আরো চাই বা এইটা থাকলে আমাদের জন্য ভালো হয়। কোনো প্রবলেম নাই, তোমরা যেভাবে চাও আমি সেভাবে করব, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে তুমি ভর্তি হয়েছো টাকা দিয়ে, যেই টাকা দিয়ে ভর্তি হয়েছো তুমি এটা ফিল করবা কোর্স শেষে যে ভাই এই যেই টাকা দিয়ে ভর্তি হলাম এটা কোনো টাকা না, এটা কোনো টাকা না। এরপর ওই যে আবার তোমাদেরকে আবার প্র্যাকটিস বই দিলাম যে এটা কোনো টাকা না, যেই টাকা দিয়ে ভর্তি হয়েছে এর থেকে আরো 10 গুণ বেশি টাকা দিল এই কোর্সের। আসলে মানে এই কোর্সটা সোজা কথা হচ্ছে বাংলা কোর্সকে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। আমি এটা চাই, এটার জন্য যেই কোনো প্রবলেম তোমাদের কাছে যদি মনে হয় আমি সেটা সলভ করে দেবো, এবং আমি যদি জীবিত থাকি সেটা তোমরা পাবা ইনশাল্লাহ, তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, প্রবলেম না, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে রাখলে ভালো হয়। ওকে ওকে অল ওকে ভাই, 100 ওকে ঠিক আছে। ভাইয়া আমি বাংলায় 100-তে 99.5 পাইছি আপনার ক্লাস করে, কি বলো, এটা কি সত্য? আউটস্ট্যান্ডিং ক্লাস, বেস্ট টিচার ইন বাংলাদেশ। ওকে, প্রবলেম জানতে চাই, এই হাওয়া মারে না। প্রবলেম 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 আসুক, প্রবলেম সলভ করব, প্রবলেম আসবে প্রবলেম সলভ করব, কথা বুঝছো? আচ্ছা, তো চলো আজকে আমরা আবার আরেকটা কবিতার ক্লাসে হাজির হয়েছি। একাডেমিক কোর্সে তোমরা দেখবা আমরা কিন্তু ছোট্ট কবিতা, বাট এটা ছোট কবিতার উপরও কিন্তু একটা ক্লাস। কারণ কি, কারণ আমি খুব ডিটেলস লাইন বাই লাইন পড়াবো, কোশ্চেন সলভ করাবো অনেকগুলা। ঠিক আছে, ভাব সম্প্রসারণ আর রচনা কি পড়বো, নির্মিত্তি নিয়ে কোনো কথাই এখন হবে না। আগে আমার মূল জিনিসগুলো আমি শেষ করব, পরে নির্মিত্তি কি পড়া লাগবে না পড়া লাগবে সব আমরা বলে দিব। এগুলো কোনো ইস্যু না, এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার না। আমাকে আমার মতো আগাইতে দাও, 200 নাম্বার তো আমি তো দায়িত্ব নিলাম, সুতরাং তোমার চিন্তা করার কিছু নেই। তোমার চিন্তা করার জন্য আমি আছি, আমার ফুল টিম আছে, তারা কিন্তু চিন্তা করতেছে। ঠিক আছে, ওকে। তো চলো তাহলে আমরা, তোমরা অনেকেই কয়েকজন আছো মাদ্রাসার স্টুডেন্ট, তারা মাদ্রাসার সিলেবাসের চাচ্ছ, আমি দেখি সেটা নিয়ে তোমাদের কাজ করা যায় কিনা, এন্ড সেটা ইনশাল্লাহ আমার মাথায় আছে। আমি তোমাদেরকে নিশ্চিত হয়ে সেই ব্যাপারটা জানাবো, আপাতত কিছুই জানাচ্ছি না, সমস্যা নেই। ঠিক আছে, এই যে মিরাজ আলী, আমি দেখবো ব্যাপারটা, তুমি বলছো আমি দেখবো। ভাই ভাব সম্প্রসারণ রচনা নির্মিতি এখন পড়া লাগবে না, একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের রচনা, ভাব সম্প্রসারণ, হ্যাঁ, প্রতিবেদন, এগুলো পড়া লাগে না, এগুলো তোমরা পড়বাও না। একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের এগুলো পড়া লাগে না, এটা হচ্ছে মানে সহজ কথা। যারা ভালো স্টুডেন্ট ওরা এগুলো পড়ে না। তোমরা এখানে কেউ খারাপ স্টুডেন্ট না, একজনও না। এই যে 3000-এর মতো পোলাপাইন আছো, কেউ খারাপ স্টুডেন্ট না, সবাই ভালো স্টুডেন্ট। এবং আমার ক্লাস করতেছো তো এগুলো পড়া লাগবে না। নির্মিত্তি কেন পড়তে হবে, রচনা পড়তে হবে। একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট রচনা মুখস্থ করতে হবে, এটা লজ্জাজনক বিষয় না? ভাব সম্প্রসারণ মুখস্থ করতে হবে, খুবই লজ্জাজনক। এগুলো মুখস্থ করার বিষয় না। গদবাদা তোমাদেরকে সারা জীবন কলেজে এগুলো পড়ায়, ভাইয়েরা এগুলো পড়ায়, তোমরা এগুলোই পড়ো, এগুলো কেন মুখস্থ করতে হবে? আচ্ছা, আর আমাদের বাংলাবাজ প্রথম পত্র বইটা স্টক আউট, এটার কাজ চলতেছে, 10-15 দিনের ভিতরে চলে আসবে, তোমরা ফ্রি অর্ডার করে রাখো, সমস্যা নেই। আর এই ধরনের কথা আমার সামনে বলবা না, অন্য টিচারের কাছে গিয়ে বললো আমি আমার ক্লাসে ওগুলো মুখস্থ করতে হবে, এগুলো আমি এটা পছন্দ করি না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া কয় রকমের পিডিএফ দেন? অনেক পিডিএফ দিই, তোমাদের যা যা পিডিএফ লাগে সব দিই।
ওকে, তো চলো আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। প্রথমেই আসো, আমরা আজকে পড়বো 18 বছর বয়স কবিতা। তো প্রথমত আমাদেরকে একটুখানি তোমাদেরকে একটু বলে দিই, এই 18 বছর বয়স কবিতাটা লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে কি বলে, কেউ বলতে পারবা কি কবি বলে? সুকান্ত ভট্টাচার্যকে কি কবি বলে, কেউ বলতে পারবা? বলো। ওকে, রিফাত এসকে ভাইয়া, আমি আজকে প্রথম ক্লাস করতেছি, শুভকামনা রিফাত। আর কি বলবো বলো। আচ্ছা, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আমরা তাহলে ক্লাসে চলে যেতে পারি না। সুকান্ত ভট্টাচার্যকে কি কবি বলে বলো বাবা, কি কবি বলো বলতে পারবা? বলে কিশোর কবি। কেন কিশোর কবি বলো জানো? কারণ তিনি অল্প কয়েক বছর বাঁচতেন, খুব বেশি দিন বাঁচেন নাই, বুঝছো? তো তিনি খুব ব্রিলিয়েন্ট ছিলেন, তোমাদের মতো ব্রিলিয়েন্ট ছিলেন, এই জন্য অল্প বয়সে অনেক লেখা লিখছেন, বুঝছো? আমরা দেখি সুকান্ত ভট্টাচার্য, তার জন্ম তারিখ হচ্ছে কত? 1926। জন্মগ্রহণ করেছেন কলকাতাতে, কিন্তু তার পৈতৃক নিবাস, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, পৈতৃক নিবাস হচ্ছে কোটালীপাড়া, গোপালগঞ্জ। কোথায়? কোটালীপাড়া, গোপালগঞ্জ, বুঝছো? আচ্ছা, এখানে অনেক কিছু দেওয়া আছে, আমরা এগুলোতে না যাই। তো এখানে মনে রাখবা একটা ব্যাপার, যে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন, দৈনিক পত্রিকার স্বাধীনতার কিশোর সবার অংশের প্রতিষ্ঠাতা ও আজীবন সম্পাদক। আচ্ছা, এগুলো আমাদের আর জানার দরকার নেই। এরপর আসো তার সাহিত্যকর্ম নিয়ে কথাবার্তা। তার সাহিত্যকর্ম হচ্ছে ছাড়পত্র, এবং এই ছাড়পত্র কাব্যগ্রন্থেরই অন্তর্গত 18 বছর বয়স কবিতা। ছাড়পত্র কাব্যগ্রন্থ, তোমাদেরকে নিশ্চয়ই বলছি যে কাব্যগ্রন্থে কি থাকে? কবিতা থাকে। এরপর দেখো ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ইত্যাদি। এবং তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে অকাল নামক কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। তাহলে অকাল কাব্যগ্রন্থের সম্পাদনা করেছেন তিনি। লেখা আর যেমন এই যে দেখো ঘুম নাই, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, এগুলো তিনি নিজে লিখছেন। বাট এই অকাল এটা তিনি নিজে সম্পাদনা করছেন, লিখেন নাই। বা কোনো জিনিস লেখার দরকার হলে লিখছে, কোনো জিনিস বাদ দেওয়ার দরকার হলে বাদ দিছে, ইডিটর যেটাকে বলে আর কি। এই অকালে তিনি ইডিটর, সম্পাদক ছিলেন, বুঝছো? আচ্ছা, এরপর আমরা দেখি 1947 সালে তিনি মারা যান। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখো, তিনি জন্মগ্রহণ করছে 1926, তাহলে মৃত্যুবরণ করছে কত? মৃত্যুবরণ কবে করছে? 1926, আর তিনি মৃত্যুবরণ করছে 1947। এবার বলো তিনি কয় বছর বাঁচছে, হিসাব করো। 21 বছর বাঁচছে, মাত্র 21 বছর সুকান্ত ভট্টাচার্য বেঁচেছেন। তুমি চিন্তা করো, একটা 21 বছর, 20 বছর, 19 বছরের একটা ছেলের কবিতা তুমি পড়তেছো, তুমি গেস করো। বুঝলাম না, গোপালগঞ্জ বলতে আপনি হাসলেন কেন? আমি হাসছি গোপালগঞ্জ বলতে? আমি তো জানলাম না। তুই হাসলাম আমি? না, যদি হাসিও থাকি সেটা গোপালগঞ্জের জন্য হাসি নাই, গোপালগঞ্জের জন্য হাসবো কেন? আচ্ছা, এবার দেখো, তুমি জাস্ট চিন্তা করো, তোমার বয়সী একটা ছেলে, তার কবিতা তুমি পড়তেছো এবং তার কবিতা আমি পড়াচ্ছি। তাহলে বুঝতে পারতেছো কি পরিমাণ মাল্টি ট্যালেন্টেড ছিল সুকান্ত ভট্টাচার্য। তো তিনি যেহেতু এই কিশোর বয়সের, এই 18 বছর বয়স, এই বয়সে আসলে তোমরা যারা ছেলে মেয়ে আছো তাদের ভিতরে আসলে চিন্তা চেতনা, হ্যাঁ, সেটা কেমন, ফিলিংস কেমন, অনুভূতি কেমন, এটা নিয়েই তিনি মূলত এই কবিতাটা লিখছেন। কথা বুঝতে পারছো? এবার আসো আমরা সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ সমূহ মনে রাখার কৌশল পড়ি। এভাবে একটা ছন্দ দিয়ে তোমরা মনে রাখতে পারো যে হরতালের পূর্বাভাস পেয়ে সুকান্তের চোখে ঘুম নেই, তাই মিঠে করা করে চা খেয়ে ছাড়পত্রের অভিযানে নামলে তার অকাল মৃত্যু হয়। তাহলে এখান থেকে এই যে হরতাল, পূর্বাভাস, হ্যাঁ, ঘুম নেই, তাহলে দেখো এই যে ঘুম নেই, এটা একটা, মিঠে করা, ছাড়পত্র, তারপর হচ্ছে অভিযান, তারপর হচ্ছে অকাল, এগুলো থেকে দেখবো যে পরীক্ষাতে অনেক বেশি কোশ্চেন আসে। ঠিক আছে ভাইয়া, আপনি আগের চেয়ে মোটা হয়েছেন, তাই? আর মোটা হওয়াটা এখন খুবই দরকার, খুবই দরকার। দোয়া করো যত তাড়াতাড়ি মোটা হয়ে যায়, বুঝছো? খুবই দরকার। বিয়ে করতে গেলে নাকি চিকন ছেলেদের কাছে নাকি বাপ মা মেয়ে দেয় না, শুনতেছি। তো মোটা হওয়া দরকার, দোয়া করো যাতে তাড়াতাড়ি মোটা হয়ে যায়।
বুঝছো? মেয়ের মায়েদের মোটা ছেলে পছন্দ, চিকন ছেলে পছন্দ না, খুবই যন্ত্রণা। বুঝছো? এই জন্য খুব তাড়াতাড়ি মোটা হতে হবে, খুবই তাড়াতাড়ি মোটা হতে হবে। এবার আসো আমরা একটু দেখি কবিতার উৎস। কবিতার উৎস তো আমরা যদি একটু দেখি, কবিতার উৎস মানে কি, কোন কাব্যগ্রন্থ থেকে নিছে সেটা। তো আমরা জানি যে 18 বছর বয়স কবিতাটি 1948 সালে প্রকাশিত তার বিখ্যাত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার চলো আমরা আস্তে ধীরে চলে যাব আমাদের কবিতাতে। এখানে পুরো কবিতাটা আছে, আমি তোমাদেরকে বুঝাই লাইন বাই লাইন বোঝানোর জন্য চেষ্টা করতেছি। খুব ছোট কবিতা, খুব ছোট কবিতা। বুঝছো? একজন বলছে স্যার কবে বিয়ে করবেন, দেখি কোন মেয়ের মা দেয় কিনা মেয়েকে, তাহলে বিয়ে করব, আর নাহলে মোটা হয়ে বিয়ে করতে হবে। তা আসো আমরা কবিতাটা পড়ি। তো বলছে 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। 18 বছর বয়সেই নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। অর্থাৎ 18 বছর বয়স কান্না করতে জানে না। বুঝছো? আচ্ছা, এইবার আসো আমরা একটুখানি দেখি, আমরা একটু কবিতাটা একটু বিশ্লেষণ করি। 18 বছর বয়স বলতে এখানে কি বোঝাচ্ছে, আগে এই জিনিসটা জানতে হবে, এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। শুনো, 18 বছর বয়স বলতে বোঝাচ্ছে বয়স সন্ধিকাল। বয়স সন্ধিকাল। আচ্ছা, সন্ধি মানে তো বুঝো জোড়া লাগানো, প্লাস সন্ধি মানে হচ্ছে যোগ করা। বয়স সন্ধিকাল মানে হচ্ছে দুইটা বয়সের মাঝখানে। যেমন তোমরা যখন শিশু থাকো, এই শিশু থেকে যখন কৈশোর হও, তার এই যে মাঝখানের যে পিরিয়ডটা, এটাকে বলে, এটা হচ্ছে বয়স সন্ধিকাল। এটাকে কি বলে? এটাকে বলে, এটা হচ্ছে বয়স সন্ধিকাল। একটা ভালো উদাহরণ মনে পড়ছে। তো আমাদের সময় যখন আমরা পড়তাম, মানে তোমাদের বয়সে যখন আমি ছিলাম, তো ক্লাসে একজন ওরকম স্যার যখন পড়াইতেছে, তো বলছে যে বয়স সন্ধিকাল, স্যার বয়স সন্ধিকাল কি? তো আমাদের স্যার এরকম বুঝাইছে যে যেই বয়সে মোবাইল পাইলে গেমস খেলতা, মানে একটা বয়সে তো মোবাইল পাইলে কি করতা, গেমস খেলতা। এই গেমস খেলা বাদ দিয়ে যেই বয়সে মোবাইল পাইলে গেমস খেলা না দেখে, তিনি তার মতো বলছে, আমি সুন্দর ভাষায় বলি, যে উল্টাপাল্টা জিনিস দেখো। এই যে গেমস ছাড়া উল্টাপাল্টা ভিডিওতে আসার মাঝখানে যে টাইম যায়, এটা হচ্ছে বয়স সন্ধিকাল। বুঝছো? তো 18 বছর বয়স মানে এখানে পরীক্ষাতে অনেক কিছু আসবে, কৈশোর, প্রাপ্তবয়স্ক, অপশন অনেক কিছু থাকবে, বাট তোমাকে বেছে নিতে হবে বয়স সন্ধিকাল এটা। তো 18 বছর বয়স কি দুঃসহ? দুঃসহ মানে কি? সহ্য ক্ষমতা নাই, সহ্য করে না, সহ্য করে না। তাহলে 18 বছর বয়স কি দুঃসহ, অর্থাৎ 18 বছর বয়সটা কোনো কিছু কি করে না, কোনো কিছু সহ্য করে না, কোনো কিছু মানতে পারে না। দেখবা তোমাদের মধ্যে এটা কিন্তু তোমাদের মতো, এটা কিন্তু তোমাদের বয়সে যারা আছে তাদেরকেই বলছে। তোমরা কিন্তু যে কোনো জিনিস খুব সহজে মেনে নিতে পারো না। কেউ তোমাকে একটা গালি দিবে, কেউ একটা খারাপ কথা বলবে, তুমি উল্টা তারে গালি দিবা। সে যদি তোমার গালি একটা দেয়, তুমি তারা 10টা দিবা, কারণ তুমি এটা মেনে নিতে পারতেছো না, তোমার সহ্য ক্ষমতা কম। মানে কেউ তোমার গালি দিছে আর তুমি তারা সালাম দিবা, এই জেনারেশনের ছেলেমেয়েরা কি এটা করে? করে না, করে না। এটা করে শুধু ওই যে টিকটকের মোটিভেশন ভিডিওতে। ওই একটা ভিডিও দেখলাম যে পোলারে কইতে যে শালা চাঁদপুরে মাল চোরের দল, পোলাকে আসসালামু আলাইকুম, কিরে আমি তোরে সালাম দিছি, তুই গালি দিছি, তুই আমার সালাম দিলেই তো বলে যে আমরা চাঁদপুরের ছেলে, আমরা সবাইকে ভালোবাসতে জানি। মানে বাস্তবতা তো এটা না, তাই না? তা আমাদের সহ্য ক্ষমতা কম। কেউ গালি দিলে কি আমরা তারা সালাম দিই? একটা দিলে আমরা তারা 2টা দিব।
তো কি 18 বছর বয়স কোনো জিনিস সহ্য করতে পারে, স্পর্ধাই নেই মাথা তুলবার ঝুঁকি, যে কোনো জিনিস। এই যে দেখো এখানে আগুন জ্বলতেছে, সে জানে যে আগুন জ্বলছে, যে কোনো মুহূর্তে সে পড়ে যেতে পারে, কিন্তু সে ঝুঁকি নিতে রাজি। কিন্তু সে কি করতে রাজি? যেই কোনো, এটা তুমি প্রেমের কথা বলো, প্রেমের ক্ষেত্রে বলো, এটা তুমি পারিবারিক ক্ষেত্রে বলো, যেই কোনো জায়গায় গেলে তুমি দেখবে যে ঘটনা এটাই, তাই না? সে যে কোনো জিনিস সে ঝুঁকি নিতে রাজি। প্রেমের ক্ষেত্রেও কিন্তু ঘটনা তাই, তাই না? যে তুমি আমার জন্য, মেয়ে যদি বলো যে তুমি আমার জন্য পাহাড়ের চূড়া থেকে গিয়ে ফুল এনে দাও, তো তুমি সেটাই রাজি, এখন বাঁচো আর মরো, কিন্তু তুমি গিয়ে পাহাড়ের চূড়া থেকে গিয়ে ফুল আনবা। এরকম অনেক এরকম কন্ডিশন দেয় না? দেয়, দেয়। তো সেটা আমরা প্রত্যেক ইয়েতে আমরা কি করতে রাজি? আমরা মাথা তুলার জন্য, এখানে মূলত লাইনটার ভাবার্থ মাথা তুলবার জন্য, অর্থাৎ স্বাধীনতা, পরাধীনতা ছেড়ে আমরা স্বাধীন হওয়ার জন্য আমরা নিজের বুককে পেতে দিতে পারি। আমরা নিজের বুককে কি করতে পারি? পেতে দিতে পারি। 18 বছর বয়সে অহরহ, অহরহ মানে হচ্ছে ক্রমাগত, ক্রমাগত বা সর্বদা। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। দুঃসাহস মানে তো বুঝো, যে সাহস কল্পনাও করা যায় না, এমন সাহস যেটা চিন্তাই করা যায় না। যেমন যে বাংলা সিনেমাতে দেখবো যে যে কি জানি ছেঁড়া কাঁথার নিচে শুয়ে চৌধুরী পরিবারের মেয়েকে বিয়ে করতে চাও, তোমার এত বড় দুঃসাহস, মানে যেই এমন সাহস করছে যেটা সে করার কথা না, যেটা তার কল্পনায় আসার কথা না। সেই জন্য বলছে বিরাট দুঃসাহসেরা দেয় উকি। বিরাট দুঃসাহসেরা কি দেয়? উকি দেয়। মনের মধ্যে মনে হয় যে এটা করে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো, এই কাজ করে ফেলবো যেটা বাস্তবে সম্ভব না। এরকম কাজকেও মনে হয় কি যে অসম্ভবকে কি করবে, অনন্ত জ্বলনের মতো সম্ভব করে ফেলবো। তো এই জন্য বলছে কি বিরাট দুঃসাহসেরা দেয় উকি। তোমাদের মনের মধ্যে অনেক সময় অনেক কিছু আসে না, দেখবা আমাদের মন, আমরা কিন্তু স্টেবল না এই বয়সে। তোমরা যারা আসো তোমরা কিন্তু স্টেবল না। তোমাদের মনে এই একবার ভালো লাগে এটা, ওই আবার ভালো লাগে এইটা, একবার ওরে ভালো লাগে, আবার এরে ভাল লাগে, একবার এই ভাইয়ের ভাল লাগে, একবার এই ভাইয়ের পড়ানো ভাল লাগে, আবার ওই ভাইয়ের পড়ানো ভাল লাগে, একবার এই বই ভাল লাগে, আবার ওই বই ভাল লাগে। তো এরকম আমাদের মনের মধ্যে অনেক উকি দেয়। 18 বছর বয়সে নেই ভয়, এই বয়সে কোনো ভয় নাই, ভয়কে জয় করে ফেলছি, বুঝছো? তাহলে এই বয়সে কি নাই? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। অর্থাৎ এই বয়স কোনো বাধা বিপত্তি, কোনো ভয়ের কাছে এই বয়সটা কি করে না, আপোষ করে না। পদাঘাতে, পদাঘাত মানে হচ্ছে পায়ের আঘাত। পদাঘাত মানে কি? পায়ের আঘাত। পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, অর্থাৎ পায়ের আঘাত দিয়ে, পা দিয়ে এই বয়সটা চাই যে পাথরকে ভেঙে ফেলবে। এখন বলো পাথরকে কি পা দিয়ে ভাঙা যায়? ভাঙা যায় না। কিন্তু এই বয়সের কল্পনার শক্তি এমন যে তাদের মনের শক্তি এমন যে তারা পা দিয়ে তারা পাথরকে ভেঙে ফেলতে পারবে। তারা পা দিয়ে কি করতে পারবে? পাথরকে ভেঙে ফেলতে পারবে, বুঝছো? এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। নোয়াবার মানে হচ্ছে নত করা। এই বয়স কখনো কারোর কাছে মাথা নত করে না, কখনোই কোনো শক্তির কাছে, কখনো কোনো ভয়ের কাছে এই বয়সটা মাথা নত করে না। তারা সবসময় স্বাধীন হতে চায়, তাদের মধ্যে কোনো ভয় নেই, এবং তারা কখনোই মাথাকে নিচু করবে না, তারা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চায়। 18 বছর বয়স জানে না কাদা। এই বয়স কখনো কি জানে না? কান্না করতে জানে না। এখন তোমরা অনেকেই কান্না করো না, কিন্তু কবি বলতেছে এই বয়সে কোনো কান্না নাই। তোমরা কি করো? কান্না করো। প্রেমে ছাকা খাওয়ার পর কান্না করো, হ্যাঁ, কেউ রিজেক্ট করলে কান্না করো, কাউকে না পেলে কান্না করো, কিন্তু এই বয়স কখনো কি করতে পারবে না? কান্না করতে পারবে না, বুঝছো? কয়দিন আগে এক ছেলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিল যে ভাইয়া এক মেয়ের লগে প্রেম করলাম, হ্যাঁ, মেয়ে এখন আমার বলতেছে যে তার ফ্যামিলি মেনে নিবে না। তাই আমি বললাম কয় বছরের প্রেম? বললো ভাইয়া প্রায় 3 বছরের প্রেম, মানে মেট্রিক পরীক্ষার সময় থেকে নাকি প্রেম। তো এখন তার মেয়ে ফ্যামিলি মেনে নেবে না। তো মেয়ের ফ্যামিলি মেনে নিবে না, এটা মেয়ে 3 বছর পরে বুঝছে। এখন ছেলে তো কান্নাকাটি, ভাই আমার একটু মোটিভেশন দেন ভাই, আমি কি করব, মেয়ের তো ভাইয়া বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে মঙ্গলবার, শুক্রবারে বিয়ে। কান্নাকাটি করতেছে, আমার হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিশাল বিশাল কান্নাকাটি, মানে ওরা কোনো রকম থামাইতেই পারতেছি না। তো কান্না করবা কেন? কবি বলছে যে বয়স কান্না করতে জানো না, তুমি কান্না করতেছো তাও একটা মেয়ের জন্য। তুমি তো এখনো দেখোই নাই দুনিয়া। এক মেয়ে গেছে, কত মেয়ে পিছনে লাইন দিয়ে থাকবে। এক মেয়ে গেছে, পিছনে কত লাইন দিয়ে থাকবে।
যেটা গেছে ওটা বাদ, যেটা আসবে এটা এর থেকে অনেক বেশি সুন্দর। যেটা গেছে ওটা বাদ, যেটা আসবে ওটাকে দেখার পর যেটা গেছে সে নিজে হতভম্ব হয়ে যাবে। বুঝছো? তো চিন্তা করার কিছু নাই। তো ছেলে ছেলে মেয়েরে পছন্দ করে, ছেলে মেয়ের প্রেমে একটু পর্যন্ত মানা যায়। দুনিয়া এখন কই গেছে তুমি চিন্তা করো। ছেলে ছেলেরে বিয়ে করে, মেয়ে মেয়েরে বিয়ে করে, আস্তাগফিরুল্লাহ। তুমি জাস্ট চিন্তা করো এগুলো কোথাও আছে? এখন পৃথিবী ডিজিটাল হইতেছে, আপডেট হইতেছে, আর এই অসভ্যতা দিন দিন বেড়ে যাচ্ছে। পোলা পোলারা নাকি বিয়ে করে। ওই কলকাতার মনে হয় এক ওরকম ওদের ভিডিও আমার চোখের সামনে একবার আসে, পোলা পোলারে বিয়ে করে সংসার করে, আবার সংসার করে, রান্না করে, এই করে সেই করে, দিয়ে ভিডিও দেয়। পোলা দুইটা পিওর পোলা। আমাদের বাংলাদেশে এখন টুকটাক এগুলো চলে আসছে, এগুলো এখন ঘটতেছে। পোলায় পোলারে কেমনে বিয়ে করে আমার মাথায় ধরে না ভাই। তুই কি মাইয়া দেখোস না? কত সুন্দর সুন্দর মাইয়া আছে, মাইয়ের অভাব আছে? এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে পোলায় কেন পোলার প্রেমে পড়ে? সি। আচ্ছা, এইবার তাহলে এই বয়সে কেউ মাথা নোয়াবার না, মানে এই বয়সে কেউ মাথা নত করবে না। 18 বছর বয়স, জানে না কাদা, অর্থাৎ এই বয়সে কেউ কান্না করতে জানে না। ওকে, আচ্ছা, এইবার আমরা আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছি। এরপর দেখো বলছে এই বয়স জানে রক্তদানে পুণ্য। পুণ্য শব্দের অর্থ কি? পুণ্য শব্দের অর্থ কি? নেকি, সওয়াব বলি না আমরা, নেকি। অর্থাৎ এই বয়স জানে যে পুণ্যদান, রক্তদান করলেই সওয়াব হবে, রক্তদান করলে কি হবে? সওয়াব হবে। তো এ বয়স জানে রক্তদানে পুণ্য, অর্থাৎ এ বয়সই জানে রক্ত দিলেই কোনো কিছু অর্জন হয়। রক্ত দেওয়া ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্বাধীন হইতে পারছে? রক্ত দেওয়া ছাড়া কেউ কখনো পরাধীনতার গ্লানি থেকে বের হতে পারে নাই। তো এই জন্য বলছে যে এ বয়স জানে রক্তদানে পুণ্য, অর্থাৎ রক্ত দিলেই কোনো কিছু অর্জন হয়। তারা কখনো রক্ত দিতে কখনো তারা ভয় পায় না। তারা নিজের বুক পেতে দেওয়ার জন্য, শরীরের রক্ত ঝরানোর জন্য তারা সব সময় প্রস্তুত। এ বয়স জানে রক্তদানে পুণ্য, অর্থাৎ রক্ত দিলেই কি হয়? নেকি হয়। রক্ত দিলেই কোনো কিছু অর্জন হয়। বুঝছো? এরপর বলছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এ বয়সটা কি? বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এই যে দেখো স্টিমার, এখানে মূলত বয়সের গতি বোঝানোর জন্য স্টিমার শব্দটা আসছে, গতি, এটা মনে রাখতে হবে। স্টিমারে কেউ উঠছো কখনো? স্টিমার খুব খুব দ্রুত চলে। স্টিমার খুব দ্রুত। কেমন দ্রুত চলে? আমি আগে যখন মাগুরাতে যখন ক্লাস নিতে যেতাম, তখন পদ্মা সেতু এখনো হয় নাই। তো মাগুরাতে ক্লাস নিতে গেলে ঘাট থেকে যদি গাড়ি যদি ফেরিতে যাই, তাহলে ফেরিতে গেলে ওভারঅল মানে ফেরিতে তোমার প্রায় ধরো 1 ঘন্টার মতো লাগে, মানে ফেরিতে সেটা 1 ঘন্টা লাগে। কিন্তু আমি যদি ওই স্টিমারে যদি যাই, স্পিড বোট যেটাকে বলে আর কি, এগুলোতে গেলে ধরো তোমার ওই পথটা আমার দেখা যাইতো যে আমি মানে 20 মিনিটে চলে যাচ্ছি, 15-20 মিনিটে চলে যাই। তাহলে বুঝতে পারতেছো যে কত দ্রুত এটা চলে। আমার যখন যখন হইতো একবার, মানে আমার ক্লাস হচ্ছে মাগুরাতে ক্লাস ছিল 10টায়। ভাইয়া তো আগে অ্যাডমিশন অনেক ক্লাস নিতাম, মানে সারা দেশে আমার এখন পর্যন্ত প্রায় আমি মানে হিসাব করলে আমার মনে হয় 45টার উপরে জেলা আমার ক্লাস নেওয়া শেষ। তো যখন দেখতাম যে দেরি হয়ে যাচ্ছে, আবার তখন ব্যাপক ঘাটে ব্যাপক জ্যাম পড়তো। কেউ মাগুরের বা ওইদিকে যশোর টশোর থাকলে বুঝবা, ব্যাপক জ্যাম পড়তো। মনে করো এমনও হয়েছে যে আমি মানে 10 ঘন্টা জ্যামে ছিলাম, 10 ঘন্টা জ্যামে ছিলাম, এবং ওই দিন ক্লাসে নিতে পারিনি। এখন তো পদ্মা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি মুভ করা যায়, তখন আমি 10 ঘন্টা জ্যামে ছিলাম। এমনও আমার লাইফে এমন ঘটনা হয়েছে। তো যখন দেখতেন যে ক্লাস ধরতে পারবো না জ্যামের কারণে, অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, তখন ওই ফেরি থেকে নেমে গিয়ে, মানে বাস থেকে নেমে গিয়ে তখন হচ্ছে ওই স্টিমার বোর্ডে উঠতাম, চলে যেতাম। বুঝছো? আচ্ছা, তো এখানে সেই যেটা তোমাদেরকে বলছিলাম যে বয়সের গতিটা বোঝানোর জন্য, অর্থাৎ দুর্বার গতিতে চলে। এই বয়সকে কেউ কেউ ধরে রাখতে পারে না। হ্যাঁ, বলছে ভাই ফেরি কি? ফেরি হচ্ছে মানে একটা বড় নৌকা বলতে পারো, বা জাহাজ বলতে পারো, লঞ্চ বলতে পারো, যেখানে অনেকগুলো গাড়ি ঢুকে যায়, ট্রাক বাস এগুলো ঢুকে যায়। তো ওই ফেরিটা হচ্ছে ওইটাকে টেনে নদীর এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়। বুঝছো? আচ্ছা, এরপর দেখো প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। কি বলছে? বলছে যে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। ধরো এটা একটা ঝুলি, ঝুলি মানে কি? থলে। এটা একটা ধরো, এটা একটা থলে বা ঝুলি। এখানে ধরো অনেকগুলো প্রাণ আছে, ধরো এটা একটা প্রাণ, এটা একটা প্রাণ, বা বোঝানোর জন্য বলতেছি আর কি। তো এখান থেকে ধরো একজন আউট, মানে মারা গেছে,
এরকম অনেকজন মারা গেছে, কিন্তু এই ঝুলিটা কখনো শূন্য থাকে না। মৃত্যুর জন্য এখানে আরো অনেকেই চলে আসে, বুঝছো? মানে দেখো, একজন মারা গেছে, একজন মারা গেছে, একজন মারা যাওয়ার পর আরেকজন মারা গেছে, এটা দেখে সে ঘরের ভিতরে ঢুকে গেছে এমন না, বুঝছো? মানে একজন মারা গেছে, সে ওইটা দেখে সে যে ঘরের ভিতরে ঢুকে যাবে, ভয় পেয়ে যাবে এমন না, বুঝছো? সে মৃত্যুর জন্য আরো ঝাঁপিয়ে পড়ে। যেমন তোমরা দেখো 24-এ যে আন্দোলন হয়েছে, প্রথমে মারা গেছে আবু সাইদ। দেখো আবু সাইদকে যখন প্রকাশ্যে যখন গুলি করা যখন শুরু করছে, সে যখন মারা গেছে, তার মৃত্যুর পরে কিন্তু আন্দোলনটার স্পিড আরো অনেক বেড়ে গেছে, খেয়াল করছো? কিন্তু আবু সাইদ মরার আগের সিচুয়েশন আর তুমি যদি দেখো যে পরের সিচুয়েশন, তাহলে দেখবা যে কিন্তু টোটালি ডিফারেন্ট। আমাদের যে ছাত্র জনতা, তারা যে একজন মানে মারা গেছে, মারা যাওয়ার পরে কিন্তু আন্দোলনটা আরো অনেক বেড়ে গেছে। প্রত্যেকটা আন্দোলনে এমন হয়, যে কোনো আন্দোলন তুমি যদি দেখো যে একজন মারা গেছে, ওইটা দেখে আবার অন্যরা ঘরের ভিতরে ঢুকে যায় না, তারা আরো বেশি, তাদের ভিতরে আরো বেশি স্পিড চলে আসে। তো এটাই বলছে যে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য, যে এই ঝুলিতে একজন মারা গেছে এটা দেখে আরেকজন ভয় পেয়ে আছে এমন না, তারাও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। শপে আত্মাকে শপথের কলা হরে, তারা শপে মানে কি সমর্পণ করে, সমর্পণ করে, ঠিক আছে, বা শপে দেয়, বিসর্জন দেয় আত্মাকে, মানে জীবনকে শপথের কলা হরে। অর্থাৎ শপথের কলা হরে মানে কি, দেশের জন্য, জাতির জন্য, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে তারা কি করে, নিজের জীবনটাকে তারা আত্মত্যাগ করে, বুঝছো? 18 বছর বয়স ভয়ঙ্কর, অর্থাৎ এবার বলছে এই বয়সটা ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই প্রাণগুলো কেমন তাজা তাজা, আর এই প্রাণগুলোর মধ্যে অসহ্য যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। তারা যে কোনো জিনিস তারা খুব সহজে মেনে নিতে পারে না। অনেকেই পরাধীন থাকতে পারবে, নিজের অধিকার যখন হনন করবে, নিজের মুখের ভাষা যখন কেড়ে নিবে, তখন যারা বয়স্ক তারা এটা মেনে নিয়ে জীবন যাপন করতে পারবে। কিন্তু যাদের বয়স 18 বছর, তারা এটা মেনে নিতে পারে না। তাদের ভিতরে সেটার অসহ্য যন্ত্রণার বিষ বাষ্প প্রতিদিন কি হয়, বুনে যায়। এই বয়স প্রাণ তীব্র আর প্রখর। এরপর বলছে এই বয়সটা প্রাণ তীব্র এবং প্রখর। প্রখর বলতে সাধারণত বোঝানো হয় উজ্জ্বল, বেগবান। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এরপর বলছে এই বয়সে কানের মধ্যে অনেক মন্ত্রণা আসে। ওই যে তোমাদেরকে বললাম এটা করে ফেলবে, এটা আমাদের কানে কিন্তু অনেক মন্ত্রণা আসে, যে আজকে এটা করব, আজকে ওইটা করবো, কিন্তু কিছুই করা হয় নাই। অনেক ভালো খারাপ অনেক চিন্তা ভাবনা আসে না সকালে ঘুম থেকে উঠার পরে, যে আজকে এটা করবো, আজকে ওইটা করবো, আজকে ওরো ধরবো, ওরো করবো, অনেক কিছু মাথায় আসে, কিন্তু কোনো কিছুই হয় না। আজকে ওরা ধরে এলাম, হ্যাঁ আজকে ওরা ধরে এটা করবো, আজকে অমুক বন্ধুরা মারমো, বুঝছো? এরকম অনেক চিন্তাধারা আমাদের মধ্যে চলে আসে। তো এইটা আমাদের এই বয়সে এরকম চিন্তাধারা অনেক কিছু আমাদের মধ্যে চলে আসে, কিন্তু সেটা আমরা আসলে এইটা বয়সের কারণে এটা হয়। ওকে, আচ্ছা বুঝতে পারছো? এইবার আসো আমরা মোটামুটি, এরপর দেখো, এরপর বলছে যে 18 বছর বয়স যে দুর্বার, 18 বছর বয়স দুর্বার। দুর্বার মানে যাকে দমন করা যায় না, থামানো যায় না, থামানো যায় না, বুঝছো? দুরন্ত গতি, এরকম বুঝাতে। এর বলতে পথে প্রান্তরে ছুটাই বহু তুফান, পথে প্রান্তরে ছুটাই বহু তুফান, বুঝছো? পথে প্রান্তরে ছুটাই বহু তুফান, অর্থাৎ এই বয়সটা পথে প্রান্তর যেখানেই পায় সেখানেই কি তারা তুফান ছুটায়। তুফান বলতে এখানে বোঝানো হচ্ছে বিপ্লব। তারা বিপ্লব করে, তারা বিপ্লব শুরু করে দেয়, অর্থাৎ যেখানেই তারা অন্যায় দেখে সেখানেই তারা সেটাকে প্রতিহত করে। এই শপথের কলাহরে মানে কি, আত্মাকে জাতি, দেশ, জাতি এবং ন্যায়ের পক্ষে তারা সঁপে দেয়, বুঝছো? তাহলে কি বলছে যে 18 বছর বয়স দুর্বার, তারা যেখানে অন্যায় দেখে, পথে প্রান্তরে যেখানেই হোক, তারা সেখানেই তুফান ছুটায়, মানে সেখানেই তারা প্রতিবাদ করে, বিপ্লব শুরু করে দেয়। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় অজস্র প্রাণ। দুর্যোগে, যখন কোনো দুর্যোগ হয়, দুর্যোগ বলতে বোঝানো হচ্ছে নেতিবাচক। তো এই বয়সে দেখা যায় যখন কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে, তখন অনেকেই তার হালটাকে ঠিক মতো ধরে রাখতে পারে না, নিজেকে স্টেবল রাখতে পারে না। ফলে যেটা হয়, ক্ষত বিক্ষত হয় অজস্র প্রাণ। আর সেই প্রাণ কি হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়। ক্ষত বিক্ষত হয় তখন অনেক হতাহত হয়, অনেকে মরে যায়, আহত হয়, নিহত হয়। তো এই বয়সের ক্ষেত্রে এরকম কিন্তু হয়। একজন একটা মেয়েরে পাইলো না, এখন না পাওয়ার কারণে সে যে নিজের উপর স্থির থাকবে এটা সে পারে না। তারপর কি করে, তারপর সিগারেট ধরায়, তারপর নেশা করে, বুঝছো?
তারপর স্যাড সং শুনে, ফেসবুকে ছেঁকা খাওয়ার ভিডিও এই পোস্ট শেয়ার করে, তো নিজেকে সে স্টেবল রাখতে পারে না। এর ফলে যেটা হয়, আস্তে 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 পড়াশোনা থেকে দূরে সরে গেছে, ফ্যামিলি থেকে দূরে সরে গেছে, ড্রাগ এডিক্টেড হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় এরকম, একবার পরীক্ষায় ফেল করছো, সেকেন্ড টাইম আবার চেষ্টা করবা না, এই যে ফেল করছো ওইটাই মাথার ভিতরে খালি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কিন্তু এই ফেল থেকে যে ভালো একটা রেজাল্ট, একটা ভালো কামব্যাক করা যায়, এই চিন্তা তোমার মাথায় কিন্তু নাই। তাহলে দেখা যায় যে বিপদ যখন আসে, খারাপ পরিস্থিতি যখন আসে, তখন তারা সেটাকে মোকাবেলা করতে পারে না। এই জন্য বলছে যে দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার ক্ষত বিক্ষত হয় অজস্র প্রাণ। আর এই হাল ঠিক মতো রাখার জন্য তারা অনেকে হতাহত হয়। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, অবিশ্রান্ত মানে বিরাম নাই, এমন বিরাম নেই। তাহলে এই বয়সে অনেক আঘাত আসে, অনেক কষ্ট, পরীক্ষায় ফেল, হ্যাঁ, পকেটে টাকা নাই, বাইক নাই, আইফোন নাই, গার্লফ্রেন্ড নাই, নাই বলে কিছুই নাই, কত কষ্ট, তাই না? অমুকরে দেখলে কষ্ট লাগে, তমুকরে দেখলে কষ্ট লাগে, নাই বলে কিছুই নাই, বুঝছো? বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, ঘরে আসলে মা মারে জুতা, বাপে মানে ঝাড়ু গালের মধ্যে, শান্তি নাই। এই জন্য বলছে যে এই বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, অনেক একটার পর একটা আঘাত আসতেই থাকে। পড়াশোনার ঝামেলা, পড়াশোনায় ফেল, হ্যাঁ, রেজাল্ট ভালো না, অনেক অনেকে আছে না প্রেম করে না, সেটা একটা দুঃখ অনেকের, অনেকে প্রেম করে আবার আরেক জ্বালার মধ্যে আছে, তার আরেক দুঃখ, বুঝছো? তো এরকম এই বয়সে অনেক বিষয় আমাদের আঘাত আসে। আঘাত বলতে কি, আমরা যন্ত্রণা পাই, কষ্ট পাই, একে একে হয় জড়ো। আর এই আঘাতগুলো, এই কষ্টগুলো একটা একটা করে কি হয়, জড়ো হয়। এ বয়স কাপে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস মানে কি, হতাশা। হতাশা সাধারণত আমরা মানে আমরা দীর্ঘশ্বাস কখন নিই, যখন খুব কষ্ট পাই, এভাবে দীর্ঘশ্বাস নিই না? যখন খুব কষ্ট পায়, যখন মনের মধ্যে খুব মানে কষ্ট যখন ভর করে, তখন আমরা এইভাবে দীর্ঘশ্বাস নিই। তো বলছে এই কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এরকম আমাদের হতাশা জড়ো হয়। এ বয়স কাপে বেদনায় থরথর। আর এই বয়সে বেদনা এটা থাকবেই, কষ্ট থাকবেই। অনেকেই বলে ভাইয়া লাইফে এত দুঃখ, এত কষ্ট, একটু শান্তি নাই, বয়সটাই তো কষ্টের। দেখো একটা নর্মাল জিনিস চিন্তা করো, জীবনে যদি সবসময় যদি খালি সুখেই থাকো, যদি হাসতেই থাকো, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি তোমার কাছে মনে হয় যে স্বর্গ, জান্নাত, তাহলে তো জীবনের আর কোনো মূল্য নাই, আছে বলো? জীবনে কষ্ট থাকবে, জীবনে দুঃখ থাকবে, জীবনে কখনো ভালো সময় যাবে, জীবনে কখনো খারাপ সময় যাবে, জীবনে কখনো মনে হবে যে সময় যাচ্ছেই না, আবার কখনো মনে হবে যে সময় দৌড়াচ্ছে। এটাই তো জীবন। যখন ভালো হবে, খারাপও হবে, তখন তুমি ভালোটাকে ফিল করতে পারবা। হাতে টাকা থাকলে ভালো লাগবে, হাতে টাকা না থাকলে খারাপ লাগবে। এখন হাতে টাকা আছে দেখে যখন নাই, তখন ওই যে খারাপ যেটা, ওটা ফিল করতে পারতেছ। হাতে যখন টাকা আছে তখন ভালো লাগতেছে, এটা কেন ভালো লাগাটা কাজ করতেছে? যখন হাতে টাকা ছিল না, এই যে না থাকার কারণেই তো ভালো। দুনিয়ার সব মানুষ যদি সাদা হইতো, তাহলে কালার কোনো দাম আছে? তখন তো সবাই সাদা। তাহলে এই যে সাদা মানুষ যারা অহংকার করে, সাদা মেয়েরা, গায়ের চামড়া যাদের একটু ফর্সা, তারা যে অহংকার করে, যদি কালো মেয়ে যদি না থাকতো, তাহলে এই সাদা মেয়েরে কেউ আলাদাভাবে মূল্যায়ন করতো না। তো সাদা মেয়ের মূল্যায়ন করে কিসের জন্য? কালোর জন্য। কালো না থাকলে তো সবাই সাদা, কে কারা মূল্যায়ন করতো? কালো আছে দেখেই তো সাদা মানুষ মূল্যায়ন করে। তো এই বয়সে বেদনা থাকবে, বেদনা থাকার কারণেই তো তুমি সুখটাকে ফিল করবা। কষ্টই যদি লাইফে না থাকে, তো সুখটাকে তুমি কিভাবে ফিল করবা? পারবা? পারবা না। এই জন্য জীবন মানে হাসি, কান্না, আনন্দ, বেদনা, আনন্দ বেদনা, এটার মধ্য দিয়ে আমাদের জীবন পার হবে। এটাই জীবন। তো দুঃখকে বরণ করে নিতে হবে, তবে এটাও মাথায় রাখতে হবে, দুঃখ জীবনে চিরস্থায়ী না, সুখ জীবনে চিরস্থায়ী না। দুঃখ আসবে, দুঃখ যাবে, বুঝছো? অনেক সময় দেখবা, একটু মিলাই দেখো, অনেক বন্ধু বান্ধব একসাথে, অনেক কাজিন একসাথে ঈদের সময় কোনো একটা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে, কোনো বিয়েতে গেছে, দেখবো যে 2-3 দিন খুব আনন্দে যাচ্ছে, ট্যুরে গেছে বন্ধু বান্ধবের সাথে, 2-3 দিন খুব আনন্দে, খুব চিল। কিন্তু যখনই একা হয়ে গেছে, তারা যখন চলে গেছে, তুমি যখন বাসায় চলে আসছো, তখন দেখবা যে খুব মন মরা লাগে। ইস, গতকালটা কত ভালো ছিল, এখন কেন জানি ভালো লাগতেছে না। বাসায় গেস্ট আসছে, অনেক মেহমান ছিল, মেহমান চলে গেছে, এবার কিন্তু খারাপ লাগতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে জীবনে সবসময় তুমি সুখে থাকতে পারবা না, সবসময় আনন্দ চিলের মধ্যে থাকতে পারবা না। একটা সার্টেন টাইম আনন্দ করবা, চিল করবা, আবার একটা সার্টেন টাইম তোমাকে দুঃখ করতে হবে, মন খারাপ নিয়ে বসে থাকতে হবে। এটাই হচ্ছে লাইফ, বুঝছো? আচ্ছা,
তো এইবার আসো, আমি কি ভুল বলছি? কমন পড়তেছে না তোমাদের সবার লাইফে? এগুলো কমন পড়তেছে না বলো? কমন পড়তেছে, কমন পড়বে আমি জানি। তাহলে কি এই বয়স কাপে বেদনায় থর থর, এই বয়স কষ্টের মধ্য দিয়ে, অনেক কষ্ট এই বয়স। এরপর লেখক এবার এই বয়সের ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছে। তবু এই বয়সে শুনেছি জয়ধ্বনি। জয়ধ্বনি মানে হচ্ছে জয়ের ধ্বনি। জয়ধ্বনি মানে কি? জয়ের আওয়াজ, জয়ের হুঙ্কার, জয়ের ধ্বনি। এ বয়সে তবুও লেখক শুনছে, জয়ের ধ্বনিটা লেখক শুনছে, বুঝছো? এ বয়সে তবুও লেখক কি শুনছে? জয়ের ধ্বনি শুনছে। এ বয়স বাসে দুর্যোগ আর ঝড়। এরপর বলছে এই বয়স দুইটা জিনিসের মধ্যে বাসে। দুর্যোগ, দুর্যোগ মানে বুঝো নেতিবাচক সময়, ঝড় বৃষ্টি, খারাপ সময়, প্রতিকূল সময়। আর ঝড়, ঝড় তো বুঝোই। তাহলে এই বয়স দুর্যোগের মধ্য দিয়ে যায়, ঝড়ের মধ্যে দিয়ে যায়। তো কবি বলছে যে এই বয়সটা খুব মানে আনন্দ চিল এটার মধ্য দিয়ে যাবে এরকম না। এই বয়সে অনেক দুঃখ থাকবে, কষ্ট থাকবে, থাকবেই। তো এটা হচ্ছে আমাদের মানে মনস্তাত্ত্বিক ব্যাপার, ফিলিংস এর ব্যাপার, ফিলিংস এর ব্যাপার, তাই না? এটা এরকম হবেই। একটা সার্টেন টাইমে মনে হবে যে বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করতেই হবে তাড়াতাড়ি। দেখবা অনেক সময় ইন্টার পাস করার পরে অনেকে বিয়ে করে ফেলে। কিন্তু আবার দেখবা এই একই ছেলে যদি কোনোভাবে যদি বিয়ে না করে, যখন তার বয়স হয়ে যাবে, বয়স যখন 28-30 হয়ে যাবে, তখন তার আর মানে মাইরাও বিয়ে করানো যায় না, বুঝছো? এক একটা সময় আমাদের এটা হচ্ছে এই বয়সের একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। তো এই বয়স এরকম দুর্যোগের মধ্য দিয়ে যায়, ঝড়ের মধ্য দিয়ে যায়, কারণ খুব নর্মাল একটা জিনিসকে অনেক সময় অনেক সিরিয়াসলি আমরা নিয়ে ফেলি। বিপদের মুখে ওই বয়স অগ্রণী, অর্থাৎ যখন বিপদ আসে তখন এই বয়সের মানুষজন এগিয়ে আসে। কোন একটা বিপদে পড়লে কেউ, তখন কাকে ডাক দিবে? এই বয়সের যারা আছে তাদেরকেই ডাক দিবে। বিপদে রাত 2টা বাজে বিপদে পড়লে আঙ্কেলে ডাক দিলে আঙ্কেল আসবে না, হ্যাঁ। কিন্তু এই বয়সে বিপদে পড়লে রাত 2টা বাজে বিপদে পড়লে বন্ধুরা ডাক দিলে বন্ধু কিন্তু চলে আসবে। তাহলে বলছে এই বয়স কি? বিপদের মুখে এই বয়স অগ্রণী। যখনই কেউ বিপদে পড়ে, দেশ জাতি যে কোনো জায়গায় বিপদে পড়লে এই বয়সে যারা তারা এগিয়ে আসে। এ বয়স তবু নতুন কিছু তো করে। এরপর বলছে এত খারাপ কিছুর মধ্য দিয়ে তবু নতুন কিছু তো এ বয়স করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়স যেন ভীরু না। ভীরু মানে কি? ভীত। কোনো কিছুতে এই বয়স ভয় পায় না, পিছিয়ে যায় না। কাপুরুষ নয়। কাপুরুষ মানে কি? যে পুরুষ পুরুষ কিন্তু ভয় পায়, ভয় পায় যে পুরুষ। এ বয়সের ছেলেরা কখনো ভয় পায় না, ভীতু না, কাপুরুষ না। পথ চলতে এ বয়স যায় না থেমে, কখনো কোনো বাধা পেয়ে, কোনো কষ্ট পেয়ে এ বয়স কখনো থেমে যায় না। তারা দুর্বার গতিতে কি করে? এগিয়ে যায়। এই বয়সে তাই নেই কোনো সংশয়। সংশয় মানে দ্বিধা। এই বয়সে কোনো সন্দেহ নেই, একমুখী ভাবে তারা কাজ করে যায়। সন্দেহের কোনো অবকাশ এই বয়সে নেই। এদেশের বুকে 18 আসুক নামে, এটা লেখকের আহ্বান, প্রত্যাশা যে এদেশের বুকে 18 বছর বয়সী যারা আছে তারা আরো আসুক, তারা নেমে আসুক, তারা বিপ্লব করুক। 18 বছর বয়সকে দিয়েই দেশ এবং জাতি কি হবে? মুক্তি পাবে। তাদেরকে দরকার, তারা আরো আসুক, বুঝছো? এবার বলো কবিতাটা কি বুঝতে পারছো? একদম প্রত্যেক লাইন বাই লাইন বুঝাই দিচ্ছি। ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার আসো আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করি, বোর্ডের প্রশ্ন সলভ। সো আমাদের প্রথম প্রশ্ন বলছে 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। কিসের যন্ত্রণা বলো? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটা কিসের যন্ত্রণা? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ব্যাক। এটা কি? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অন্যায় বিচার, অসহায় একাকিত্বের ব্যর্থতার গ্লানি, যন্ত্রণা। এটার উত্তরটা একটু কনফ্লিক্ট মনে হচ্ছে আমার কাছে। এটার উত্তরটা বিও হইতে পারে আবার সিও হইতে পারে, দুটাই রাইট অ্যান্সার মনে হচ্ছে। এখানে হয়তো ভুলও থাকতে পারে। আমি এটা একটু স্কিপ করি, হ্যাঁ। ঝামেলা মনে হচ্ছে, আমাকে দেখতে হবে। তোমরা কেউ ডিসকাশন গ্রুপে পোস্ট দিও, তাহলে হচ্ছে সলভ করে দিতে পারবো। আমি এখন এটা না বলি, কারণ এটা আমাকে একটু দেখতে হবে। বিও মনে হচ্ছে, সিও মনে হচ্ছে। হয়তো এখানে ভুল হতে পারে, আবার ঠিক হইতে পারে। দুটাই রাইট অ্যান্সার মনে হচ্ছে। আচ্ছা, এরপর আসো আমরা দেখি পরের কোশ্চেনটা। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? এই যে দেখো, এই কোশ্চেনটার কথাই তোমাদেরকে বলছিলাম যে এরকম একটা কোশ্চেন প্রায় দেখবা যে বোর্ডে চলে আসে।
তাহলে এটা কি হবে? এটা তো বুঝতে পারতেছো বয়ঃসন্ধিকাল। এরপরে দেখো 18 বছর বয়সে নেতিবাচক দিক কোনটা? নেতিবাচক মানে খারাপ, ইতিবাচক মানে ভালো। তাহলে অসুন্দর, পদস্খলনের আশঙ্কা। পদস্খলনের আশঙ্কা মানে কি? মানে বিপথে চলে যাওয়া, নৈতিকতা হারিয়ে ফেলা, নির্দিষ্ট ট্র্যাক থেকে সরে পড়া, ত্যাগের কোলাহলপূর্ণ। তাহলে এটার উত্তর কি হবে? এটা তো বুঝতে পারতেছো, উত্তর হচ্ছে কি? পদস্খলনের আশঙ্কা। আশঙ্কা মানে সম্ভাবনার নেগেটিভ শব্দ হচ্ছে আশঙ্কা আর কি। সম্ভাবনা মানে হচ্ছে পজিটিভ শব্দ। যেমন ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা আছে, ভালো ফলাফল করবে এটা সম্ভাবনা, কিন্তু ছেলেটা পরীক্ষায় খারাপ ফলাফল করার এখন সম্ভাবনা না, আশঙ্কা। অর্থাৎ নেতিবাচক হলো আশঙ্কা। আচ্ছা, এরপর দেখো, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এই পাঙ্গুক্তিটি কত বছর বয়সের কথা বলা হয়েছে? তো সো সিম্পল, বলো কি হবে এটার উত্তর? তাহলে কি উত্তর হচ্ছে 18 বছর বয়স। এরপর দেখো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস, এই পাঙ্গুক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে বোঝানো হচ্ছে হতাশা। তাহলে জীবনের ঝুঁকি, প্রাণ বিসর্জন, ব্যর্থতা, দীর্ঘশ্বাস, ভীতির বার্তা। তাহলে কি হবে বলো তো? তাহলে উত্তর হচ্ছে কি? ব্যর্থতার দীর্ঘশ্বাস। এরপর দেখো, নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? ইতিবাচক মানে ভালো। এ বয়স যেন রক্তদানে পূর্ণ, তাজা তাজা প্রাণ, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় অজস্র প্রাণ। তাহলে বুঝতে পারতেছো, উত্তর হচ্ছে এই যে রক্তদানে পূর্ণ, এটা হচ্ছে রাইট অ্যান্সার, রক্তদানে পূর্ণ। তাহলে এটা ইতিবাচক। 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্র উজ্জীবিত হওয়া, এ মহান মন্ত্রের বাহন কোনটা? স্বার্থত্যাগ, আত্মত্যাগ, অর্থত্যাগ, বিলাসিতা ত্যাগ। এটা সহজ প্রশ্ন, পারবা এটা। এটা আসছে ঢাকা বোর্ড 2024, এগুলো একেবারে রিসেন্ট কোশ্চেন, তো আসলে না পারার কিছু নাই আমার মনে হয়। তাহলে উত্তর হবে কি বলতো? উত্তর হচ্ছে আত্মত্যাগ। উত্তর কি হবে? আত্মত্যাগ। ওকে। আচ্ছা, এরপর দেখো, 18 বছর বয়স বাঁচে এই ড্যাশ, এখানে কি হবে? 18 বছর বয়স বাঁচে কি? শপথের কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, দুর্যোগার ঝড়ে, অসহ্য যন্ত্রণায়। তাহলে বলতো এই বয়স বাঁচে, লাইনটা কি ছিল মনে আছে? এই বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। তাহলে উত্তর হচ্ছে সি। এরপর এটা 23-এর কোশ্চেন, রাজশাহী বোর্ডে, যে 18 বছর বয়স বেদনায় থরথর করে কাঁপে কেন? শপথের কোলাহলে, অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে, জয়ের আনন্দে অভিমানে। তো ওইটাও সহজ কোশ্চেন। দেখো কবিতাটা এমন ভাবে পড়াইছে, এখন কিন্তু সব কোশ্চেন দেখলেই পারবা। তাহলে উত্তর হচ্ছে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। এরপর দেখো, তাজা তাজা প্রাণে অসহ্য কি? এটা আমরা পড়ছিলাম লাইনে। তাজা তাজা প্রাণে অসহ্য কি? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তাজা তাজা প্রাণী কি? অসহ্য যন্ত্রণা। আচ্ছা, এরপর দেখ, 18 বছর বয়সে তরুণদের শপথের কোলাহলে কি সঁপে দেয়? শপথের কোলাহলে কি কি সঁপে দেয় বলো? মনকে, প্রাণকে, আত্মাকে। লাইনটা মনে আছে, সপে আত্মাকে শপথের করা হলে, তাহলে আত্মা হবে। এরপর দেখো, রক্তদানে পূর্ণ বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? তারণ্যের অগ্রগতি, বিপদ মোকাবেলার ঝুঁকি, মুক্তি ও কল্যাণ সংগ্রাম, স্বাধীনতা চলার ঝুঁকি, স্বাধীনভাবে চলার ঝুঁকি। এটাও সহজ প্রশ্ন। রক্তদানে পূর্ণ মানে কি? মানে রক্ত দিলে অর্জন হয়, হ্যাঁ, সওয়াব হয়, নেকি হয়, আক্ষরিক অর্থ এটা দাঁড়ায়। তাহলে উত্তর হচ্ছে মুক্তি ও কল্যাণের সংগ্রাম, অর্থাৎ রক্ত দিলেই মুক্তি পাবো, রক্ত দিলেই স্বাধীন হব। এরপর দেখো, 18 বছর বয়স কবিতায় স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, চরণটিতে প্রকাশ পেয়েছে কি? স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি মানে কি? আত্মনির্ভরতা, দৃঢ়তা, স্বাবলম্বিতা, আত্মরম্বিতা। এটার উত্তর হচ্ছে আত্মনির্ভরতা। অনেকে স্বাবলম্বন করবে। স্বাবলম্বন মানে যে মানে ফিনান্সিয়ালি তুমি নিজের উপর নিজে নিজে স্টেবল থাকবে, ওটা না। আত্মনির্ভরতা হচ্ছে মানে নিজের উপর নিজে নির্ভর করা। এটা তো এখানে এটা এটা না থাকলে এটা হইতে পারতো, বাট এটা বেস্ট অ্যান্সার। এরপর আসো আমরা একটু দেখি কত বছর বয়সে মারা যান। এটা আমাদের লাস্ট কোশ্চেন। বলতো সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? এটা আমরা ক্লাসের শুরুতেই পড়ছিলাম, তাই না? তাহলে উত্তর হচ্ছে কি? 21 বছর বয়সে মারা যান। তো এবার বল, আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে? 18 বছর বয়স কবিতা ক্লিয়ার কিনা? পারবা কিনা বলো? পারবা? এই দুটা কবিতার উপর তোমাদের রায়হান ভাই হচ্ছে তোমাদের সিকিউর জন্য ক্লাস নিবে, বুঝছো? এই দুটা কবিতার জন্য সিকিউর ক্লাস নিবে, এবং তোমাদের প্রবলেম থাকলে প্রবলেমগুলো নিয়ে আসবা, কোনো সমস্যা নাই। সো তোমাদের রায়হান ভাই তোমাদেরকে সিকিউ কিভাবে, তোমাদেরকে কিন্তু সব সিকিউটা আসলে নিজে প্র্যাকটিস করার বিষয়, এটা আসলে টিচার পড়ানোর বিষয় না। তারপরও আমরা তোমাদেরকে গাইড করব। তোমাদের রায়হান ভাই ক্লাস নিবে ফেব্রুয়ারি 1969, আর আমি টাইমটা জানাই দিব।
আর সুকান্ত ভট্টাচার্যের যে 18 বছর বয়স। ওকে, এই দুইটা কবিতা খুবই গুরুত্বপূর্ণ, এই দুটা কবিতা খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে, সো তাহলে ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।